প্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, প্লাস্টিক সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু নয়, বরং জন্মগত বিভিন্ন ত্রুটি কিংবা গুরুতর কোনো দুর্ঘটনায় প্লাস্টিক সার্জারির ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ কথা বলবো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন অধ্যাপক ডক্টর বিজয় কৃষ্ণ দাস, বিকে দাস, শিশু কিশোর জেনারেল ও প্লাস্টিক সার্জন, নিউ লাইফ হাসপাতাল ও সিনিয়র কনসালটেন্ট এফআর কেয়ার হাসপাতাল। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনাকে পেয়েও আমরা খুব ভালো ফিল করছি, কারণ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। প্রথমে স্যার একটু জানতে চাই, এই যে জন্মগত ত্রুটি নিয়ে যে শিশুরা আপনাদের কাছে আসেন, কোন ধরনের জন্মগত ত্রুটি খুব বেশি পাওয়া যায়? জন্মগত ত্রুটি সাধারণত বাহ্যিকভাবে দেখে আমরা মুখমণ্ডলের ত্রুটিগুলো বেশি পাই, কিন্তু এরপরও হৃৎপিণ্ডের ত্রুটি আছে, শরীরে অন্যান্য অনেক জায়গায় আছে, হাতে আছে, পায়ে আছে, পুরুষাঙ্গে আছে, পেটে আছে, পেটের ভিতরে আছে, যেগুলো আমরা সাধারণত দেখি না, কিন্তু সেগুলো নিয়ে খুব খারাপ অবস্থায় বাচ্চাগুলো হাসপাতালে আসে। ওকে স্যার, এই জন্মগত ত্রুটির চিকিৎসাগুলোতে কি সবসময় সার্জারিটাই প্রয়োজন হয়? জন্মগত ত্রুটি, গঠনগত যেসব ত্রুটিগুলো আছে, আমরা গঠনগত বলতে যেমন মুখের মণ্ডলের বিকৃতি, মাথায় বিকৃতি আছে, মেনিঙ্গোসিলি, মায়োসিলি, এগুলো সবসময় সার্জারির প্রয়োজন হয়। আবার অন্য কিছু জন্মগত ত্রুটি আছে, সেগুলো শারীরিক বাড়ান্তগত বলতে আমরা মানসিক বিকাশগত ত্রুটি, মানুষের শিশুদের যেমন অটিজম বা এগুলোর জন্য আবার সার্জারির প্রয়োজন নেই। ওকে, কখন আসলে আপনারা ডিসাইড করেন বা পেশেন্টকে বা অ্যাডভাইস করেন যে এখন সার্জারি করতে হবে, বা সার্জারির আগে কি কোনো ধরনের ডায়াগনোসিস করতে হয় কিনা বা কোনো মানে টেস্ট করতে হয় কিনা? একটা শিশু জন্ম নেওয়ার পরেই শিশুর কতগুলো অংশ দেখতে হয়, সেগুলো আমরা বলি স্বাভাবিক ন্যাচারাল অরিফিসেস, অর্থাৎ স্বাভাবিক ছিদ্রপথ বা ইয়েগুলো ইন্দ্রিয়গুলা কী কী: চোখ, নাক, নাকের ছিদ্রপথ, মুখ, মুখের গব্বর, মুখের ভিতরে কোনো ইয়েছে, কান, তারপর পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই যেগুলো একটু দেখে নিতে হবে। এবং হাত পাগুলো তো দেখবে। এগুলো যখন ত্রুটি, কোথায় ত্রুটি আছে তখন দেখলে আমরা এটার জন্য একজন ডাক্তার প্রয়োজন নেই, একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষই বুঝতে পারে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। তখনই আমাদের সাথে সাথে একজন চিকিৎসকের কাছে নিতে হবে। চিকিৎসক নির্ধারণ করবে কোন ত্রুটিতে কখন অপারেশন করতে হবে। ওকে, অনেক সময় দেখা যায় যে এই যে আপনি যেটা বললেন যে আমরা নিজেরা দেখেও অনেক সময় বুঝতে পারি, বাট অনেক সময় দেখা যায় যে অসচেতনতার কারণে হয়তো বা ওটা অনেক দেরিতে প্রকাশ পায়, বা জন্মগত ত্রুটি কিন্তু আমরা অনেক দেরিতে চিকিৎসকের কাছে নিয়ে আসি। তো সেক্ষেত্রে এই যে দেরি করার ফলে কি কোনো ধরনের জটিলতা তৈরি হয় কিনা? অনেক জটিলতা হবে। শরীরের কোন অংশের ত্রুটিটা আছে, যেমন অনেক সময় পেটের ভিতরে আমরা কি বলি অন্ত্র বা বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, নাড়ি ভুঁড়ি, এগুলো ঠিকমতো তৈরি হয় না। এগুলো যদি সময়মতো না আসলে পেট ফুলে বাচ্চাটা মারা যেতে পারে। তারপর খাদ্যনালীতে ত্রুটি আছে, এগুলো সময়মতো না আসলে পরবর্তীতে অপারেশন করা যায় না, বা অপারেশন করলে বাঁচে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি যে কাজগুলো সবসময় পাই, মুখ, কেউ বলে টাকা বলে, কেউ মুখের তালু বলে, তালুটা অনেক সময় এমনকি আমরা ডাক্তারও ঠিকমতো দেখি না। না দেখার কারণে এরা মুখের তালুটা কি খাদ্যনালী এবং শ্বাসনালী দুটাকে একটা মাঝে একটা পর্দা, এবং এটা ছোট অবস্থায় খাওয়া দাওয়াটা নাকে দিয়ে চলে আসা বা ফুসফুসে যাওয়া থেকে এটা প্রতিরোধ করে। খাওয়ার সময় যদি খাওয়াটা যদি খাদ্যনালীতে না এসে, পেটে না এসে যদি ফুসফুসে যায়, তাহলে সেটা নিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যেতে পারে, এমনকি অনেক সময় সাথে সাথেও মারা যায়। ওকে, সো এই ক্ষেত্রে তো অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে। আর বড় হইলে এরা ঠিকমতো কথা বলে না। আচ্ছা, কথা বলে, তাদের কথা সে বুঝবে, তার বাবা মা, তার কাছে যারা সবসময় সার্বজনীন তারা বুঝবে, কিন্তু অন্যরা বুঝবে না। তো সেই ক্ষেত্রে সময় মতো এগুলো অপারেশন করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কিছু কথা বলি। কমন যে ঠোঁটকাটা তালুকাটা বলি, বা কমনলি ঠোঁটের জন্য আমরা সাধারণত আমার সেন্টারে গরিব রোগীদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত রেখেছি। সেটা স্মাইল টেন, আমেরিকার একটা দাতা সংস্থা, পৃথিবীর প্রায় 100টার উপরে দেশে এই স্মাইল টেন কাজ করে যাচ্ছে। সেই স্মাইল টেনের মাধ্যমে আমরা বিনা পয়সায়
রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করি এবং কোনো কোনো সময় দেখা যায় কোনো রোগী আসার পথ ভাড়া নেয়, তাদেরকে আমরা পথ ভাড়াও দিয়ে থাকি। বাহ। হাসপাতালে থাকা, খাওয়া, ওষুধপত্র যাবতীয় খরচ আমরা বিনা খুব পয়সায় করে থাকি। গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা। এই ক্ষেত্রে আমাদেরকে কিছু পয়সা দেয়, কিন্তু পয়সা খুব যৎসামান্য। হাসপাতালও তাদের নিজস্ব অনেক ছাড় দেয়। একটা রুগী অপারেশন খরচ যদি 20,000 টাকা আসে, হাসপাতাল 7-8,000 টাকা ইসমাইল 10 থেকে পায়। আমরা এরকম যৎসামান্য কিছু অংশ পাই, কিন্তু আমরা বিনিময়ে গরিব রুগীদেরকে ছাড় দেওয়া হয়। এবং এদেরকে আমরা কখনো অপারেশন করব, একটা ঠোঁটকাটা নিয়ে জন্ম নিচ্ছে, যদি তার সামর্থ্য থাকে আমরা 1-1.5 মাস বয়সেও করতে পারি। আচ্ছা। কিন্তু গরিব রোগীদের এই জন্য প্রজেক্টে আমরা 3 মাস বয়স থেকে ঠোঁটের অপারেশন করি, আর 9 মাস থেকে 1.5 বছর বয়সের মধ্যে আমরা মুখের ভিতর তালু বলি, টাকরা বলি, এইটা অপারেশন করতে হয়। এরপরও করা যায় মুখের ভিতর অপারেশনের কথা বললে, যদি 9 মাস থেকে 1.5 বছর বয়সের মধ্যে আমরা যদি অপারেশন করতে পারি, তাহলে সে ভবিষ্যতে কথা খুব সুন্দরভাবে বলবে, আমাদের মতো এমনকি বুঝতে পারবে না যে তার কোনো কালে এরকম অবস্থা ছিল। খুব চমৎকার করে আসলে স্যার বললেন। আসলে আমাদের যারা অভিভাবক রয়েছেন, অনেক সময় এটা একটা টেনশনের ব্যাপার থাকে যে এটার কস্টিংটা হয়তো অনেক বেশি থাকবে, বা হয়তো বা তারা নির্ধারণ করেছেন যে না, আমার বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু যে একজন চিকিৎসকের কাছে যেতে হবে বা কস্টিংয়ের কারণে হয়তো বা অনেকেই আসতে পারেন না। তো এই ক্ষেত্রে আসলে আপনারা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং দর্শকরা হয়তো বা জানতে পেরেছে যে আপনারা খুব অল্প খরচে আসলে এই জিনিসগুলো করে থাকেন। এক্ষেত্রে স্যার আরেকটু জানতে চাই যে আপনি তো বয়সটা বললেনই যে 3 মাস থেকে 9 মাস বা 1 বছরের মধ্যেও আপনারা করে থাকেন। অনেকেই এই যে ঠোঁট কাটা নিয়ে যদি ওই সময়টুকুতে না করে বা আরও ডিলে করে, তখন তো তাদের কথা কি আবার প্রপারলি তারা বলতে পারে, নাকি সেটা স্টপ হয়ে যায়? ঠোঁটের জন্য কোনো অসুবিধা হয় না, যে কোনো বয়সে 30 বছর, 60 বছর, 70 বছর কোনো সমস্যা না। আচ্ছা। মুখের ভিতরে অপারেশনটাও করলে কথাটা কিছুটা স্পষ্ট হয়, একদম অস্পষ্ট থাকে না। এরপর আমরা আমাদের স্পিচ থেরাপিস্ট আছে, বিনামূল্যে স্পিচ থেরাপি দেয়, এবং এটা সুন্দরভাবে অনেকই কথাবার্তা হয়ে যায়। এখানে একটা জিনিস আপনি একটু উল্লেখ করছেন, সেটা হলো জন্ম নিয়ে ঠোঁটকাটি নিয়ে জন্ম নিচ্ছে, তো আমাদের করার কিছু নাই। জি। আসলে এরকম অনেক বাবা মা আছে যারা উপরওয়ালা এইভাবে দিছে, আমরা উপরওয়ালার উপর হাত ধরবো না, যা আছে এইভাবে থাকবে। এরকম আমি অনেক রুগী পেয়েছি। পরবর্তী যখন সমস্যা পড়ছে, বড় হয়েছে, বিয়ে শাদী হচ্ছে না, তখন যে ঠেলায় পড়ে তখন আসছে তারা। বুঝতে পেরেছি। সো আসলে আর্লি ট্রিটমেন্ট খুব আর্লি ট্রিটমেন্ট, এবং এর মধ্যে আরেকটা জিনিস হলো এদের খাওয়া দাওয়া করাইয়া তাদের শরীরটাকে পুষ্ট করতে হবে। অনেক সময় বেশি অপুষ্ট শিশুকে আমরা অপারেশন করতে পারি না। আচ্ছা। অপুষ্ট অবস্থায় যদি আমরা অপারেশন করি, তখন তাকে এই রোগীগুলোকে সম্পূর্ণ অজ্ঞান করে করতে হয়। যদি অজ্ঞান করলে অনেক সময় জ্ঞান ফেরার সম্ভাবনা থাকে না, আর জ্ঞান ফিরলেও অপুষ্ট শিশুদের ঠিকমতো অংশগুলো ঠিকমতো জোড়া নেয় না। ওকে। সো এই ক্ষেত্রে শিশুর পুষ্টি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং শিশুর ওয়েট, তার যে সবকিছু নারিশমেন্ট ঠিক মতো আছে কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। স্যার আমরা এই ক্ষেত্রে একটু বলে নিই, আমরা এই ক্ষেত্রে একটা সাধারণের জন্য একটা কমন রুল বলে, আমরা রুল অফ 10। আমরা 10 উইকস ঠোঁটের জন্য 10 উইকস 10 পাউন্ড আর 10 গ্রাম অফ হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিন 10 গ্রাম। আর ঠোঁটের জন্য 10 মান্থ 10 কেজি অ্যান্ড 10 গ্রাম অফ হিমোগ্লোবিন। এটা সাধারণ একটা রুল বয়সের জন্য, এটা সবার মনে রাখার জন্য সুবিধা। তো একটু জানতে চাই যে এইগুলো প্রতিরোধের কি কোনো উপায় আছে কিনা? প্রতিরোধের জন্য আগে কারণ জানতে হবে। কারণ জানলে আমরা কারণ থেকে কোন কারণে হয় সেই কারণটার আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে হয়তো প্রতিরোধ হতে পারে। আচ্ছা। শুধু ঠোঁট কাটা, তালু কাটা না, যে কোনো জন্মগত ত্রুটির জন্যই অধিকাংশ ক্ষেত্রে কোনো কারণ জানা নেই। তবে কিছু কিছু কারণ আমরা বলি বংশগত থাকতে পারে, সেই বংশটা মায়ের বংশ হইতে পারে, বাপের বংশ হইতে পারে। শুধু আমরা কমনলি বলি যে মায়ের কারণে হয়েছে, কিন্তু তা না। আর মায়ের অপুষ্টি, আচ্ছা, অল্প বয়সে বা অধিক বয়সে সন্তান ধারণ, এবং আগের থেকে মা বাবা দুজনেই কোনো ধরনের বদ অভ্যাস থাকে, বিশেষ করে ধূমপান, কোনো মদ পান বা এইসব বাজে অভ্যাসগুলো যখন থাকে, এইসব ক্ষেত্রে কোনো নেশা জাতীয় দ্রব্যে ছেলেদের যেটা হয়, তাদের শুক্রাণুটা অপুষ্ট বা অপরিপূর্ণ হয়। আর মেয়েদের ক্ষেত্রে ওভারিটাও ওইভাবে অপরিপূর্ণ হয়। তাইলে আর হলো গর্ভাবস্থায় মায়ের
অবশ্যই তো বললামই মায়ের কোনো জটিল রোগ। ওকে, সো অনেকগুলো পয়েন্ট আসলে আপনি বলেছেন যেটা হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট। তারপর গর্ভের প্রথম ৩ মাস একটা সন্তানের অবয়ব তৈরি হয় প্রথম ৩ মাসে, আচ্ছা। গর্ভধারণের প্রথম ৩ মাস। এই সময় যদি কোনো রকম ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি কোনো ওষুধ খাওয়া হয়, তখন অনেক বিভিন্ন হার্বাল ওষুধ বলি, হোমিওপ্যাথিক ওষুধ বলি, যেগুলো কোনো আসলে কীভাবে কাজ করে আমরা জানি না, কিন্তু এগুলো ক্ষতিটা অনেক কিছু করে। সো অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণও এক্ষেত্রে একটা কারণ হতে অনেক পারে। কারণ, মানে Okay. এক জটিল কারণ। এক সময় যেমন একটা ঘুমের ওষুধ ছিল, এখন ওই ওষুধটা আমাদের দেশে কোনো পাওয়া যায় না, গর্ভাবস্থায় খেলে বাচ্চার হাত পা তৈরি হইতো না। আচ্ছা, স্যার আপনি আসলে অনেকগুলো কারণের কথা বলেছেন যেটা আসলে সবার জানাটা খুব জরুরি, যে আসলে মায়ের অপুষ্টি বা হ্যাঁ, বাবার মায়ের আবার অপুষ্টি। জটিল রোগও, কোনো যদি জটিল রোগ থাকে, জটিল রোগের জন্য যে কোনো ইয়ে হলে, যেমন ডায়াবেটিস আচ্ছা। বা এই ধরনের কোনো কিছু থাকলে, বা থাইরয়েড বা থাইরয়েড, এই হ্যাঁ, ধরনের সমস্যা এগুলো থেকেও আগে অসুখ থেকে হতে যদি পারে। চিকিৎসা নিয়ে, এবং এটাকে প্রতিরোধের উপায় একটাই আছে, পরিকল্পিত গর্ভধারণ। আচ্ছা। আগে থেকে আমরা চিন্তা করব, একবার গর্ভধারণ করবে মা, তার আগেতে তার কোনো রোগ আছে কিনা, বাপের কোনো রোগ আছে কিনা, এগুলো সব ঠিক করে নিয়ে, এমনকি অনেক সময় রক্তের গ্রুপ, আচ্ছা, সেটাও একটা বড় কারণ। এটা একটা বিরাট কারণ। ওকে, তো আসলে এক্ষেত্রে বাবা মা দুজনকে সচেতন হতে হবে এবং তাদের সঠিকভাবে তাদের পুষ্টি পেয়ে তারা সঠিক মেডিসিন নিয়ে আসলে তাদেরকে একটা বাচ্চাকে জন্ম দিতে হবে, তাহলে এই ধরনের সমস্যা অনেকখানি প্রতিরোধ করা যায়। স্যার এক্ষেত্রে একটু জানতে চাই যে যারা সার্জারির মাধ্যমে তাদের এই ধরনের জন্মগত ত্রুটিগুলো ঠিক করে ফেলেন, সার্জারির পরে কি কোনো যত্নের প্রয়োজন রয়েছে কিনা? শুধু এই ধরনের সার্জারি না, যে কোনো সার্জারির পরে একটু যত্ন লাগে। আচ্ছা। সেই যত্ন লাগে। আমরা অপারেশনের ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ পর থেকে, বিশেষ করে আমরা ঠোঁট অপারেশনের জন্য আমরা একটা ম্যাসেজ দিয়ে থাকি। এতে হয় কি, এই যে জন্মের দাগগুলা, অপারেশনের দাগটা অনেকাংশে মিশে যায়। আচ্ছা। হ্যাঁ। So, আর বিশেষ করে ঠোঁট কাটা তালু কাটা রোগীর চিকিৎসা জন্ম থেকেই শুরু করতে হয়। কীভাবে খাওয়াইতে হবে, কিভাবে তাকে ঘুম পাড়াইতে হবে, কি, এটা একটা ব্যাপার। তারপর অনেক সময় তারা খেতে পারে না, আমরা অর্থোডন্টিক সার্জনের কাছে পাঠাইয়া তারা খাওয়ার একটা প্লেট দেয়, তারা খাওয়ার শুরু করে। এরপর আস্তে আস্তে সে একটু বড় হতে থাকে, তাকে স্পিচ থেরাপিস্ট মাকে শিখিয়ে দিয়ে তার সাথে কীভাবে কথা বলতে হবে। আসলে সঠিক একটা চিকিৎসার হ্যাঁ, মাধ্যমে। তারপর আমরা অপারেশন করি, যে নির্দিষ্ট সময় বললাম সেই নির্দিষ্ট সময়ে অপারেশন করি। অপারেশন করার পরে আবার তার উঠার পরে অনেক সময় দাঁত এলোমেলোভাবে উঠে, দাঁতের মাড়িতে একটা গ্যাপ থাকে, মাড়ির গ্যাপে আমরা হাড় কোমর থেকে বা শরীরের অন্য অংশ থেকে হাড় নেওয়া, ৮-৯ বছর বয়সে আমরা হাড়টা প্রতিস্থাপন করি। তারপর দাঁত উঠে, দাঁত উঠার পর দেখা যায় দাঁতগুলো এলোমেলো হয়। আচ্ছা। সেই এলোমেলো দাঁতগুলো সাধারণত ১৩-১৪ বছর বা ১৪-১৫ বছর বয়সে অর্থোডন্টিক সার্জন দাঁতগুলো সোজা করে। তারপর দেখা যায় যে মুখের মধ্যে আবার মুখের উপর অংশ একটু চাপা হয়ে যায়। আবার এটা আমরা ৫-৭ বছর বয়স, ৭-৮ বছর বয়স বা ১৩-১৪ বছর বয়সে আবার একটা অপারেশন করে নিয়ে একদম স্বাভাবিক আমাদের মতো করে নিয়ে আসা যায়। বাহ, তাহলে আসলে এটা একটা আসলে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা, সবারই একটা টিম ওয়ার্কের এখানে টিমওয়ার্ক, প্রয়োজন অবশ্যই থাকে। টিমওয়ার্ক আছে। এবং এখানে পুষ্টিবিদ, আমি সার্জন তো আছি, আমার সাথে পুষ্টিবিদ, অর্থোডন্টিস্ট, স্পিচ থেরাপিস্ট, তারাও থাকবে, কাউন্সিলর থাকবে, মিলিতভাবে একটা কাজ করতে কাউন্সিলর হবে। থাকতে হবে। Okay. কারণ এরা এই রোগীগুলোর অনেকগুলোকে মানসিকভাবে তারা, বিশেষ করে বাবা মারা বিপর্যস্ত হয়ে মানসিকভাবে পড়েন। বিপর্যস্ত, তাদের মানসিক বোস্টার দিতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে মোটিভেট হবে। করতে হবে। সো তাহলেই আসলে একটা বাচ্চাকে আমরা প্রপার ওয়েতে পাবো, এবং তাকে এটা প্রায় সুস্থ ২০ করতে বছর পারবো। বয়স পর্যন্ত আমাদের টিমের তত্ত্বাবধানে থাকতে এবং হবে। আপনি খুব সুন্দর করে আসলে উল্লেখ করেছেন, তাদের বয়সটাও আপনি বলে দিয়েছেন। অনেকে আসলে চিন্তা করে যে এত ছোট বাচ্চাকে কি অপারেশন করতে হবে কিনা, এবং আপনি এটাও উল্লেখ করে দিয়েছেন যে আসলে তাদেরকে, যে তারা যদি সঠিকভাবে পুষ্ট থাকে, তাদের যদি সে নারিশমেন্ট থাকে, তাহলে কিন্তু তাদেরকে ওভাবে চিকিৎসা করা যাবে, অপারেশনও করা যাবে। এটা বাবা মার যে অনেকটা ভুল ধরে, এত ছোট বাচ্চাকে কিভাবে অপারেশন জি, করবো, এটা একটা কমন এটা কোশ্চেন কমন থাকে। কোশ্চেন থাকে। হ্যাঁ। আর একটা কমন যেটা ব্যাপার আছে, সব কিছু হইলে মাকে দোষে। হ্যাঁ, মা এই যে জন্ম অবস্থা, গর্ভ অবস্থায় তরকারি কাটা, মাছ কাটা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, আমাদের অনেক মিথ রয়েছে, হ্যাঁ। বাট আপনি আসলে জিনিসগুলো সুন্দর করে বলেছেন। এগুলো স্যার এখন একটু সবই জানতে বললাম। চাই যে আমাদের দেশে কিন্তু এখন দেখা যায় যে বাচ্চারা বা বড়রাও অনেক সময় বিভিন্ন দুর্ঘটনায় দেখা যায় তারা বার্ন হয়ে যায়, পুড়ে যায় তাদের বিভিন্ন অংশ। তো এক্ষেত্রে আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকা কতটুকু? পোড়া রোগীর চিকিৎসা যখন পোড়া যায় তখনই শুরু করতে হয় সাথে সাথে। পোড়া রোগীর ক্ষেত্রে যেটা যখন কোনো অংশ, এবার ঘরোয়া হোক বাইরে হোক,
যখন গায়ের মধ্যে আগুন লাগবে বা গরম পানি পড়বে তখন সাথে সাথেই পানি পানি এবং পানি 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 আচ্ছা। এবং পানি ঠান্ডা পানি না, স্বাভাবিক পানি, টেপ ওয়াটার বলে আমরা, একদম কল ছেড়ে বা পুকুর থাকলে পুকুরে গোসল করা বা বালতি ধরে গায়ে পানি দেওয়া। এবং এরপর যেটা করতে হবে, পানির পরে তার গায়ের মধ্যে অনেকে টুথপেস্ট, ডিম ভাঙা এগুলো লাগায়, খবরদার এগুলো যেন না লাগে। যেটা করতে পারে গায়ের মধ্যে মধু ঢেলে দিতে পারে। আচ্ছা, সো আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। আসলে মধু দেওয়ার ব্যাপারটা অনেকেই হয়তো বা জানে না। মধু কিন্তু শুধু খাওয়া, যেমন আমি ঠোঁটকাটা তালুকাটা রোগীর জন্য তালুক যখন অপারেশন করার পরে আমি ওদেরকে মধু খাইতে বলি। মধুটা মুখের ভিতরে একটা হিলিং বা সুন্দর একটা ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক বলি, যে অ্যান্টি আলসারিন বলি, ঘা শুকানোর জন্য। এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো খুব ঘা শুকাতে সাহায্য করে। এবং এটার মধ্যে অনেক রিসার্চও আছে যে মধু দেওয়া পোড়া রোগীর চিকিৎসা করা। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে খুব কাজ করে। এরপর যেটা হয়, এবং পড়ার ধরন অনুযায়ী তখন সাথে সাথে জাতীয় বার্ন ইনস্টিটিউট আছে আমাদের, ওইখানে বা অথবা নিকটস্থ হাসপাতালে, বার্ন হসপিটালে ওইখানে ভর্তি করতে হবে। এবং ওইখানকার প্লাস্টিক সার্জন বা কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে কতটুকু চিকিৎসা হয় সেটা করবে। এরপর চিকিৎসার পরেও অনেক সময় দেখা যায় অনেকের পড়ার একটু বাঁকা হয়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এদের পরবর্তীতে একটু ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপিতেও যেগুলো কভার হবে না সেগুলো তখন আবার রিকনস্ট্রাকটিভ সার্জারি। জি স্যার, আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন? আপনার কোশ্চেনটি করুন। হ্যালো। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। শুনছি, আপনার বলুন। প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে হ্যালো, পাচ্ছি। আসসালামু আলাইকুম। কথাটা বোঝা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে হ্যালো, পাচ্ছি। কথাটা ক্লিয়ার আসতেছে না। আপনি আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের হ্যালো, আমি কোশ্চেন করুন। চট্টগ্রাম থেকে বলছিলাম। জি হ্যাঁ বলুন। হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, জি। আমার বাচ্চার 1 বছর 4 মাস হচ্ছে। বাচ্চার জন্মগতভাবে বাচ্চার মাথায় একটা টিউমারের মতো, আর সাথে আপনার রক্তনালীর মতো হিমেনজিওমা, এটাকে হিমেনজিওমা বলে, রক্তনালীর ইয়া। তা আমি এটার চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা ভবিষ্যতে বাচ্চার কোনো সমস্যা করবে কিনা। জন্ম থেকে আজকে 1 বছর 4-5 মাস হচ্ছে, এটা একই অবস্থায় আছে আর কি। ওকে। এখন আমার প্রশ্নটা হলো, এটা বাচ্চার ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা করবে কিনা, আমি এটা চিকিৎসাটা কিভাবে করব? অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটা অনেকেরই কোশ্চেন যে মাথায় টিউমার বা এই যে হেমানজিওমার চিকিৎসাটা আসলে কিভাবে দেওয়া যেতে আমরা পারে। কমলে হেমানজিওমা বলি। হেমানজিওমা কিন্তু আসলে কি হেমানজিওমা কি অবস্থা এটা আমরা দেখা ছাড়া বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, কমনলি সব একটা আমরা ডাক্তারও কথা বলে ফেলি এটা হেমানজিওমা, কিন্তু আসলে সব হেমানজিওমা না। আচ্ছা, হ্যাঁ, এটা এই কমন টার্ম থেকে আমরা বেরোয় আসতে হবে। ওকে। আর ওনার রুগীর কি অবস্থা আছে আমরা শারীরিকভাবে না দেখলে এটা বুঝতে পারবো না। আমাদের দেখতে হবে, দেখলে আমি এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তবে সাধারণত যদি হেমনজিমা হয়ে থাকে ভবিষ্যতে এটা কোনো অসুবিধা করবে না, আচ্ছা, যদি হেমনজিমা হয়ে থাকে। আর কিন্তু এটা টিউমারের মতো যদি হয় অনেক কিছু আছে, মাথার মধ্যে মেনিঙ্গোসিলি, মেনিঙ্গোমায়োসিলি অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, তো এটা মেনিঙ্গোসিলি কিনা মেনিঙ্গোমায়োসিলি কিনা, সেটা মেনিঙ্গোসিলি আসলে হলে এটা এক্ষেত্রে অপারেশন লাগবে। একজন চিকিৎসকের কাছে আসতে হবে এবং আপনারা তখন দেখে ঠিক করবেন। বাট সাধারণত মাথায় টিউমারের ক্ষেত্রে বা মাথায় অনেকের সিস্টও দেখা যায়, হ্যাঁ, থাকতে এটা পারে। আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ। অবশ্যই সিস্ট এবং- বলতে অনেক ধরনের সিস্ট থাকতে হয়। কিছু জন্মত আমরা ডারময়েড বলি, ডারময়েড সিস্ট হইলে এটা অপারেশন করে ফেললে ভালো হয়। আবার এটার সাথে মাথার সামনে মেনিঙ্গোসিলি, মেনিঙ্গোমায়োসিলি এগুলো অনেক থাকে। এগুলোর মধ্যে কোন ধরনের আছে সেটা এমআরআই করে দেখে একজন নিউরোসার্জন কোন ওইখানে নার্ভের কতটুকু কী আছে উনি মাইক্রোস্কোপ দিয়ে, প্রয়োজনে মাইক্রোস্কোপ দিয়ে দেখে কোনটা কী করবেন ওনারা ঠিক করবেন এটা। বাট এটা আসলে ট্রিটমেন্টটা নিতে হবে। অবশ্যই অনেক সময় treatment লেট নিতে হয়ে গেলে এটা অনেক ঝুঁকিপূর্ণ হতে ঝুঁকিপূর্ণ পারে হতে পারে। এবং সেটা মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে অনেক সময়। অনেক সময় বাচ্চারা ডিফর্মিটি নিয়েও জন্মগ্রহণ করে। দেখা যায় জোড়া আঙ্গুল বা হচ্ছে যে তাদের কোনো একটা হয়তো বা অর্গানও বাইরে থেকে চলে আসে বা অর্গানগুলো প্রপারলি তৈরিও হয় না অনেক সময় বাচ্চাদের। তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন? প্রথম হলো জন্মগত ত্রুটিগুলো যত ছোট বয়সে করা যায় ততই এর বড় হইলে তার এই যে ত্রুটির কোনো চিহ্নও থাকে না। এবং বড় হলে বা শিশুটা বুঝতে পারে না যে তার এখানে একটা ত্রুটি ছিল। একটা ত্রুটি থাকলে তখন যতই সারে নেওয়া যায়, বাচ্চা যদি বুঝে তখন সে বারবার ওই দিকে তাকাবে, আমরা বুঝি আগে এখন যে এমন ছিল এখন কেমন হয়েছে, এটা বারবার। তাই মানসিক ওই ত্রুটিটা
6 মাস থেকে 1.5 বছর বয়সের মধ্যে যদি কোনো জন্মতত্ত্ব ত্রুটি অপারেশন করে করা যায়, করে স্বাভাবিক করে দেওয়া যায়, তাইলে তার বড় হলে সে মানসিক গ্লানিটা থাকবে না। তারপর কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু দেরি করতে হয়, করার কিছু নাই। আর জন্মতত্ত্বের মধ্যে যেমন জোড়া আঙুল থাকে, জোড়া আঙুলগুলো যত অল্প বয়সে করা যায় তত ভালো। কিন্তু আবার অনেক সময় কিছু কোনো আঙুল থাকেই না, সেক্ষেত্রে কিছু করার নাই। সে বড় হলে যখন 13-14 বছর বা 15 বছর বয়স হবে, তখন আর্টিফিশিয়াল ফিঙ্গার দিয়া সেটাকে তখন কাজ চালানো যাবে। আর পেটে অনেক সময় যে পেটের নাড়ি ভুঁড়ি ওগুলো বাইরেই থাকে, এগুলোর সাথে সাথে অপারেশন করতে হবে। পেটের প্রস্রাবের থলিটা বাইরে থাকে অনেক সময়, সেটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অর্গান বাইরে থেকে দেখা হ্যাঁ। যায়, তো সেক্ষেত্রে কি সেটা সার্জারির মাধ্যমে ঠিক হ্যাঁ, করা এটা ঠিক পসিবল? করা যাবে অবশ্যই। ওকে স্যার, এখন একটু জানতে চাই, অনেক সময় দেখা যায় যে শিশুদের মধ্যে তাদের যে যৌনাঙ্গের ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে, অনেক সময় সেটা ফাইন্ড আউটও করা যায় না, তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আচ্ছা, আমি প্রথম একটা কথা বলছিলাম, আমাদের শিশু জন্ম নেওয়ার পর তার সকল অঙ্গ প্রত্যঙ্গ চেক দেখতে করা হবে, উচিত। চেক করা উচিত। অসুবিধা আছে আমরা পায়খানা রাস্তা, তার পায়খানা রাস্তা নিয়ে জন্ম হলো না, জি। উম, এরকম অনেক পাইছে। এবার ডাক্তারও ঠিক মতো দেখে না, 2 দিন পরে বোঝা গেছে পায়খানা রাস্তা ওষুধ দেওয়ার সময় তার পায়খানা রাস্তা নাই। আচ্ছা। হ্যাঁ, এরকম ঘটনা হইতে পারে। তো এটা যখন পায়খানা রাস্তা থাকবে না, তখন সাথে সাথে আমাদের কাছে আসবে, আমরা এটা চিকিৎসা দিয়ে দেবো। ওকে। এটা অপারেশন লাগবে। এখন কত দূর নাই, কতটুকু আসছে সেটার উপর নির্ভর করে আমরা অপারেশনটা কী করব। এবার আসি যৌনাঙ্গে। অনেক সময় দেখা যায় যে এটা ছেলে কি মেয়ে বোঝা যায় না, আচ্ছা। অ্যাম্বিগুয়াস জেনিটালে বলি আমরা। এই বাচ্চাগুলো যখন এরকম বোঝা যায় না, বাচ্চার বাবা মারা অনেক সময় এটাকে লুকিয়ে রাখে, ছেলে অথবা মেয়ে একটা কিছু বানাইয়া তাদেরকে বড় করে। কিন্তু এই লুকানোটা খুবই খারাপ জিনিস, কারণ বড় হলে যদি সে 2টা পুরুষ এবং মহিলা 2টার অংশ নিয়ে যদি জন্ম নেয়, আমরা ট্রু হার্মাফ্রোডাইট বলি। ট্রু হার্মাফ্রোডাইট হইলে সে বড় হইলে, যে আমরা হিজড়া সাধারণভাবে হিজড়া বলি, তৃতীয় লিঙ্গের বলি, তখন এক পর্যায়ে সে তৃতীয় লিঙ্গের কমিউনিটিতে চলে যাবে। আচ্ছা। কিন্তু আমরা যদি 1 বছর বয়সের মধ্যে তাকে আমরা সেক্স অ্যাসাইনমেন্ট বলে, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সে কি পুরুষ না মেয়ে মহিলা, এইটা যদি আমরা ঠিক করে নিই, কোন অংশের যদি 2টাই একত্রে থাকে, কোন অংশের প্রাদুর্ভাব বেশি আছে, সেটা করে আমরা যে কোনো একটা ছেলে অথবা মেয়ে হিসাবে আমরা ঠিক করে নিই, জেন্ডার অ্যাসাইনমেন্ট করে নিলে আমরা এটাকে সুন্দরভাবে হয় ছেলে অথবা মেয়ে হিসাবে বড় করা যাবে, এবং এটা বড় হলে সে বাবা অথবা মাও হইতে পারবে। ওকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে, এই শিশুদেরকে আমরা যদি লুকাই না রাখলে তারা পরবর্তীতে তৃতীয় লিঙ্গের শিশু হিসেবে জন্ম নেয়, মানুষ হিসেবে তখন আমাদের সমাজ বিচ্যুত হবে না। ওকে। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে একটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সে কি ছেলে হবে না মেয়ে হবে, বা সে কি জেন্ডার, তার একটা বড় ব্যাপার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, আর বৈশাখী টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।